হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাহিত্যিক ও সাংবাদিক শাহ আলম সাজু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, মা তো একটা মধুর শব্দ। মাকে নিয়ে যখনই কথা বলি তখনই ভালো লাগা কাজ করে, এবং মাকে নিয়ে কথা বললে কখনোই শেষ হয় না। সেই মাকে নিয়ে আপনি বই লিখেছেন, সো আমরা একটু আপডেট জানতে চাই, আমরা বইটি কবে পাচ্ছি, বা বইয়ের ভেতরে আর কি কি ধরনের আবেগপ্রবল জিনিসপত্র বা আবেগপ্রবল কথা রয়েছে? আসলে মার কোনো তুলনা হয় না, আমি যেটা মনে করি। এটা সবাই মনে করেন যে মা তো মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমার অনেক দিনই স্বপ্ন ছিল যে মাকে নিয়ে একটি উপন্যাস লিখব। তো সেই বইটি আমি অনেক দিন ধরে লিখছি এবং বইটি লেখা শেষ। তো আমি বইটির নাম দিয়েছি মাকে মনে পড়ে। আর এই বইটির প্রচ্ছদ হয়ে গেছে, প্রচ্ছদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ধ্রুবয়েশ। আশা করছি আগামী 2 মাসের মধ্যে এই বইটি প্রকাশ করবে বাংলাদেশের খুব নামী একটি প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। আমি এই বইটি আসলে লিখতে গিয়ে মাকে বারবার ফিল করেছি। আমার মা এখনও বেঁচে আছেন। তো মার সঙ্গে এটা মনে হবে যে যিনি পড়বেন, পাঠকের মনে হবে যে এটি আমারই জীবনের গল্প। আসলে না, এটি প্রতিটি মানুষের। যখন আপনি পড়বেন মনে হবে আপনার মাকে নিয়ে আপনি ভাবছেন বা কল্পনা করছেন, তো মাকে মিস করছেন। আমি যখন পড়ব কিংবা অন্য পাঠক যখন পড়বেন, প্রতিটি মানুষ তার বইটি পড়ার সময় তার মাকে মনে পড়বে। আসলে মার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, যে মমতা। এবং আমি অনেক জায়গায় এটি লেখার পরে আমার সন্তানদেরকে আমি এইটি কিছু কিছু অংশ পড়িয়ে শুনিয়েছি, তাদেরকে পড়ে শুনিয়েছি। তো এটি ইমোশনাল একটি গল্প, খুবই ইমোশনাল, খুবই টাচি গল্প, মানুষকে ছুঁয়ে যাবে। এবং এটি বাঙালির গল্প, বাঙালির মায়ের গল্প, যে একজন মা তার সন্তানদের কতটা কষ্ট করে, কতটা মমতা দিয়ে, কতটা ভালোবাসা দিয়ে আগলে রেখে তাদেরকে মানুষ করে, সেই গল্প। আমি মনে করি যে পাঠক এটি পড়বেন, মাকে তো স্মরণ করবেন, ভালোবাসবেন, তার চোখ দিয়ে জল আসবেই আসবে। আমরা জানি সেই সাথে আপনি 4 গোয়েন্দা এবং এই গোয়েন্দা সিরিজের আপডেটও আপনি রেডি করছেন। সো আপডেট কত দূর? হ্যাঁ, আমি কয়েক বছর ধরে একটি গোয়েন্দা সিরিজ করি, সেটি হচ্ছে 4 গোয়েন্দা। এটি প্রথম সিরিজের নাম ছিল 4 গোয়েন্দা মহাবিপদে। তো এই বইটি 2 বছর আগে মেলায় আসে অনন্যা থেকে। তো বেশ, বইটি ধরেন বড় ক্যানভাসের একটি বই, 600 টাকা দাম। আমি একটু ভয়ে ছিলাম লেখক হিসাবে, একটু টেনশনে ছিলাম যে এত বড় বই, এত টাকা দাম, সেই বইটি পাঠকরা কিভাবে নেবে, যেহেতু এটি কিশোর উপযোগী। গোয়েন্দা গল্প বড়রাও পড়তে পারেন, কিন্তু এটি আমি লিখেছি আসলে একেবারেই কিশোরদের উপযোগী করে। তো সেই বইটি যখন মেলার 15 বা 20 দিনের মধ্যে প্রথম মুদ্রণ শেষ হয়ে গেল 4 গোয়েন্দা, তখন আমার ধরেন আসলে মনটা অন্তত ওই টেনশনটা দূর হলো যে না। তো সেই উপন্যাসটির সিরিজ আগামী বইমেলায় 4 গোয়েন্দা আবার আসবে আর কি, নতুন একই ক্যারেক্টার, বাট গল্পটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সিরিজটা যেহেতু পাঠকরা 4 গোয়েন্দা নিয়ে নিয়েছে, আমি তাদের জন্য আমার ওই ভালোবাসা থেকে এই সিরিজটি এখন লিখছি আর কি। এর সাথে মাধবী উপন্যাস সম্পর্কে একটু জানতে চাই, যে এখন উপন্যাসের মাধবীটা আসলে যদি বেঁচে থাকি, লেখক হিসেবে আমি আসলে দীর্ঘদিন ধরে লেখালেখি করি। সেই 1998 সালের ডিসেম্বরে আমার প্রথম বই প্রকাশিত হয়। তো প্রতি বছরই একাধিক বই হয়। মাধবীটা হচ্ছে এই 1 বছর আগেই চাওয়া ছিল, কিছু লেখাও ছিল কিন্তু হয়নি। আশা করছি আগামী 25 সালের যে 21শে বইমেলা, এটি আসলে মেয়েদের গল্প। মাধবী একজন মেয়ের নাম, কয়েকজন মেয়ের সংগ্রামের গল্প, তাদের সফলতার গল্প, তাদের সুখ দুঃখের গল্প। এটি আসবে, মাধবী বইটি আসবে আগামীতে। আচ্ছা, বই প্রকাশের 25 বছর পূর্ণ হলো। কি ধরনের বই লিখতে পছন্দ করেন এবং বইগুলো কি কি ধরনের লিখেছেন সেই সম্পর্কে একটু জানতে চাই। আমি মূলত আসলে উপন্যাস লিখি, গল্প কম লিখি। আমার এই 25 বছরের বই প্রকাশের 25 বছর পূর্ণ হয়েছে। তো 50টির বেশি বই, বেশিরভাগ উপন্যাস। এখানে মুক্তিযুদ্ধের উপন্যাস যেমন আছে, মুক্তিযুদ্ধ খুব কম, এমনি আমাদের জীবনের যে গল্প, বাঙালির যাপিত জীবনের যে গল্প, সেই গল্পটাই আমি উপন্যাসে নিয়ে এসেছি। সেখানে কিশোর উপযোগী উপন্যাস আছে, আপনার গোয়েন্দা উপন্যাস আছে, ভৌতিক উপন্যাস আছে, আবার সিরিয়াস উপন্যাস আছে, সব মিলিয়ে আর কি আমার উপন্যাসগুলোই। 10 বছর ধরে নিজের এলাকায় আপনি বই বিতরণ করে আসছেন, সো এই উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ কি বা কেমন লাগে আপনার? এটি একেবারে শান্তির একটি জায়গা, ভালো লাগার একটি জায়গা। আমি আসলে এটি উদ্বুদ্ধ হয়েছি পলান সরকারকে দেখে, যিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ করতেন। আরেকটি হচ্ছে অধ্যাপক আব্দুল আবু সাইদ স্যারের বিশ্ব সাহিত্য কেন্দ্র, যেখান থেকে
পাঠক সৃষ্টির জন্য বই পড়ার বিষয়টি নিয়ে কাজ করা হয়। তো পলান সরকারকে নিয়ে অনেক আগে পত্রিকায় একটি রিপোর্ট হয়েছিল, বিনি পয়সায় বই বিলাই। তো আচ্ছা। আমাকে খুব ছুঁয়ে গেছে যে একজন মানুষ, গ্রাম দেশে থাকা একজন মানুষ, তিনি এখন জীবিত নাই, তিনি হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যান, মানুষকে বই দিয়ে আসেন। আবার সেই বইটি যখন পড়া হয় উনি আবার সেই বইটি ফেরত নিয়ে আসেন। তখন আমার মনে হলো যে আমি তো চাইলেই সারা বাংলাদেশ কভার করতে পারবো না, কিংবা আমার টাঙ্গাইল জেলা, টোটাল জেলাটা আমি কভার করতে পারবো না। তাহলে আমি কি করি, আমার যেখানে বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কুতুবপুর গ্রাম, আমি সেই উপজেলাটাকে বেছে নিলাম আমার সখীপুর উপজেলা, যে আমি ওখানে বলি যে আলোকিত সখীপুর উপজেলা গড়তে চাই। সেটি একেবারেই অরাজনৈতিক এবং কারো দয়া বা দানে না। আমার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে আমি বই কিনি, আমার নিজের বই এবং অন্য বাঙালি লেখকদের, বাংলা সাহিত্যের যে বিখ্যাত লেখকদের বই, নিজের বইয়ের পাশাপাশি আমার লেখা বইটাও যেমন দিচ্ছি, অন্য লেখকদের বইও দিচ্ছি। ওখানে আমি ওই একেবারে যারা শিশু কিশোর স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাদের হাতে বই দিয়ে যাচ্ছি, এবং এটি সারা জীবন করে যেতে চাই। আল্লাহর কাছে চাওয়া যে আমি আলোকিত সখীপুর করতে চাই অরাজনৈতিকভাবে, যে বাংলাদেশের মধ্যে আমার এই সখীপুর উপজেলা একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে, যে বইমুখী সমাজ গড়ার ক্ষেত্রে আমার একটু হলেও ভূমিকা আছে। এখন আসলে পাঠকরা কি ধরনের বই পড়তে বেশি আগ্রহী, কিংবা যারা লেখক রয়েছেন তারা কি সেই অনুযায়ী কি বই দিতে পারছেন কিনা পাঠককে? পাঠক কখনো এক ধরনের বই পড়েন না। আমরা দীর্ঘদিন মেলা করি বা যারা লেখার সঙ্গে সম্পৃক্ত বইমেলে গিয়ে স্টলে বসি, এক এক ধরনের পাঠক আছে যারা কবিতা নিয়ে নেয়, আবার শিশুদের ক্ষেত্রে কেউ ভৌতিক উপন্যাস নিচ্ছে, কেউ আপনার ডিটেকটিভ নিচ্ছে, একমুখী আপনি কখনো পাবেন না, কেউ সায়েন্স ফিকশন নিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে। আবার বড়দের ক্ষেত্রে যদি ধরি, যে কলেজ বা ইউনিভার্সিটিতে তারা উপন্যাসকে বেশি নিয়ে নিচ্ছে, কেউ সিরিয়াস উপন্যাস, কেউ ভালোবাসার উপন্যাস, নানামুখী বই নিচ্ছে। কখনোই আসলে এক ধরনের বই যাচ্ছে না, সব রকমের বই যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো উপন্যাসটা পাঠককে টানে বেশি। কেন? আপনি যখন একটি উপন্যাস হাতে নেবেন তখন একটি বড় একটি জার্নির মধ্যে দিয়ে আপনি যাবেন, তো এই কারণে উপন্যাসটা মানুষকে টানে বেশি। এখন পর্যন্ত আপনার 55টি গল্প উপন্যাস প্রকাশিত হয়েছে। সো গত যে বইমেলাটি গেল, সেই বইমেলাতে বই প্রকাশিত হয়েছে কি কি, এবং সেই বইগুলোর কি ধরনের? গত বইমেলায় 24 সালের যে একুশে বইমেলা, সেখানে বই প্রকাশ হয়েছিল পাঁচটি উপন্যাস। একটি বইয়ের নাম ছিল 5 গোয়েন্দা দুর্গম পাহাড়ে। এটি খুব বড় একটি বই, 500 টাকা মূল্যের বই, অনন্যা থেকে বইটি প্রকাশ হয়। তো ওই বইটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে 500 টাকা দামের একটি বই, সেটি আসলে কিশোর উপযোগী যারা একেবারে স্কুলে পড়ুয়া ছেলেমেয়েরা কীভাবে নেবে। সেই বইটি আল্লাহর রহমতে বেশ ভালোভাবে গেছে, এবং মেলার 18তম দিনে এটির মুদ্রণ শেষ হয়ে যায়। হ্যাঁ, দ্বিতীয় মুদ্রণ চলে আসে। এটি হলো একটি। আরেকটি বড়দের উপযোগী একটি বই প্রকাশ হয়েছিল এবারের মেলায়, একলা মেয়ের কষ্ট, একটি মেয়ের জীবনের গল্প। তো সেটি করেছিল শব্দশিল্প। আর সময় প্রকাশন থেকে আরেকটি গোয়েন্দা উপন্যাস, দুঃসাহসী গোয়েন্দা, এটি করেছিল সময় প্রকাশন। আপনার রাজাকারের পায়ে কাটা নামে একটি মুক্তিযুদ্ধের উপন্যাস করেছিলাম, এটি একটি মায়াম প্রকাশনী থেকে প্রকাশ হয়। আর এইবার আমার লেখক ক্যারিয়ারে প্রথমবার একটি আপনার থ্রিলার উপন্যাস প্রকাশ করি। ইতিহাস অনিন্দ্য প্রকাশ এই বইটি প্রকাশ করে, সেই বইটির নাম হচ্ছে নিশি। আচ্ছা, এই ছিল আমার 24 সালের 21শে বইমেলার নতুন 5টি উপন্যাস। আচ্ছা, আমরা কিন্তু এই বইমেলায় যেটি গেল, সেই বইমেলায় কিন্তু আমরা দেখেছি যে এমন কিছু মানুষও কিন্তু বই লিখেছেন যাদেরকে নিয়ে বেশ সমালোচিত হয়েছে। সো এই বিষয়টি আসলে বইমেলায় ঘটনা যে ঘটেছে বা বইমেলায় যে তাদের বইগুলো আসছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, এবং আগামী প্রজন্ম এখান থেকে কি শিখতে পারছে? দেখুন, এখন একটি কথা আছে যে শত ফুল ফুটতে দাও। এখন আমি একজন লেখক হিসেবে কিন্তু আরেকজনকে বলতে পারি না যে আপনি এই বইটি লিখবেন কি লিখবেন না। কিন্তু আমার কষ্ট লাগে বা দুঃখ লাগে যে আমি যে পেশার মানুষ না, আমাকে যদি এখন বলা হয় যে টেলিভিশনের সামনে অ্যাক্টিং করতে, আমি কিন্তু পারবো না, কারণ আমি ওই শিল্পের কেউ না। তো সেই ক্ষেত্রে যারা লেখক নন, হঠাৎ করে লেখক বনে যান বা তার জনপ্রিয়তাকে পুঁজি করে বা লেখক হয়ে যান বা বই লিখেন, সেটি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নেতিবাচক প্রভাব দেখতে পাই, সেটি আসলে দুঃখ আমাকে খুব কষ্ট দেয়। আমি খুব হতাশ হই যে আসলে তো উনি এই অঙ্গনের মানুষ না। আজকে 25 বছর ধরে ধরেন বই লিখছি, আমি হয়তো কিছুই না, কিন্তু আমি লেখক হওয়ার জন্য এই শহরে এসেছিলাম, সেই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা থেকে। এখনও আমি লিখছি, আমি যতদিন বেঁচে থাকবো লিখব। কিন্তু দু একজন আছে যে হঠাৎ করে বই লিখে ফেলেন এবং সেই বইটি
তরুণ প্রজন্ম বিভ্রান্ত হন, সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব পড়ে। কাজেই যিনি যে অঙ্গনের মানুষ, আমি মনে করি তাকে সেখানেই থাকা উচিত। বাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, টাঙ্গাইলের সখীপুরে আপনার জন্ম। ছোটবেলার কোন স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে বা ছোটবেলাটা কেমন কেটেছে আপনার? আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কুতুবপুর গ্রাম। আমি এইভাবে বলি যে কুতুবপুর, শ্রীপুর এবং বড়জনা তিনটি একেবারে পাশাপাশি গ্রাম। এবং আমার এই ঢাকায় বসবাসের বয়স 25 শেষ। তো যখন একটু অলস সময় পাই বা অবসর পাই, আর যেহেতু আমি বড়দের বইয়ের পাশাপাশি কিশোরদের জন্য লিখি, বাচ্চাদের জন্য লিখি, আমি আমার ছেলেবেলায় ফিরে যাই। যে আমার যে মধুর ছেলেবেলা, তো এইটা আমি কখনো বলতে পারবো না যে এই শৈশব কৈশোর। আমার সন্তানদেরকে বলি যে এইটা তোমরা বা নতুন প্রজন্ম যারা একেবারে যারা শিশু কিশোর, ওরা কখনো পাবে না যারা গ্রামে বড় না হয়েছে। কারণ আমি দেখুন একটু স্মৃতি শেয়ার করি যে ছোটোবেলায় আমাদের বাড়িতে অনেক রাখাল ছিল। অনেক বলতে ধরেন গ্রাম দেশের গৃহস্থ পরিবারে আমার জন্ম, 8 থেকে 10 জন রাখাল। এর বেশিরভাগ রাখাল করতো কি, গরু নিয়ে মাঠে যেত। আবার কয়েকজন রাখাল আপনার মহিষ নিয়ে মাঠে যেত। আমার সেই স্মৃতিগুলো ভেসে ওঠে যে রাখালদের সঙ্গে আমি যখন ছুটির দিনে, স্কুল ছুটির দিনে যেতাম, সেই মহিষের পিঠে ঘুরে বেড়ানো, এইটা আর এই জেনারেশন কোনোদিন পাবে না। তারপরে আবার ধান কাটার মৌসুমে আমি আমাদের বাড়ির যে রাখালদের সঙ্গে যেতাম। তো সেখানে গিয়ে যে ভ্রমর দেখতাম যে তারা আমাকে ধরে দিত। বা সন্ধ্যাবেলায় যখন জোনাক পোকারা উড়ে বেড়ায়, তখন বাড়ির রাখালরা আমাকে জোনাক পোকা এনে আমাকে ধরে দিত। তো এই যে শৈশব কৈশোর, এটা এই জীবনের আর কোনোদিন পাওয়া সম্ভব না। একদম ঠিক বলেছেন। এবং একটা সময় কিন্তু আমরা দেখেছি বই পড়ার বেশ একটা প্রবণতা ছিল, কিন্তু ডে বাই ডে আমরা যতটা আপডেটেড হচ্ছি না কেন, ততটাই আমরা একদম অনলাইন যুগে চলে এসেছি, ইন্টারনেটের যুগে চলে এসেছি। সেই জায়গায় বই পড়ার প্রবণতা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু কমেছে। কারণ দেখা যায় মা বাবারাই কিন্তু অনেক সময় হয়তো বা তাকে খেলাধুলা থেকে, তুমি মোবাইলে গেমস খেলো বা তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো, এই টাইম পাসের জন্য ফোনটা দিয়ে ফেলে, সেক্ষেত্রে বই পড়ার প্রবণতা কমে যায়। এই বিষয়টি আসলে কিভাবে আমরা সলভ করতে পারি, কিংবা বাচ্চাদেরকে বই পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে আগ্রহী করে তুলতে পারি? দেখুন, আমরা সবসময় বলি যে পাঠকরা বই পড়ে না, বা মানুষ বই পড়ে না, বা নতুন প্রজন্ম বই পড়ে না। এই ক্ষেত্রে আমি প্রথম দায়ী করব আমার যারা অভিভাবক আছেন তাদেরকে। আমি আমার সন্তানদের হাতে যদি বই তুলে দিই, সে বই পড়বে। আমি যদি আমার সন্তানদের হাতে মোবাইল তুলে দিই, সে মোবাইলে গেম খেলবে। তো প্রথম দায়িত্ব নিতে হবে বাবা মাকে। হ্যাঁ, শুধু শিক্ষকদের উপর আমি ছেড়ে দিব যে শিক্ষক তো স্কুলে পড়াবে, তাই না? তো আমি এইটুকু বলি যে আমি প্রতি মাসে, এমন কোনো মাস নাই যে আমি কিশোরদের জন্য বই কিনি না। কেন কিনি সেটা আমার সন্তানদের জন্য, আমার বাচ্চারা যাতে বইয়ের সঙ্গে থাকে। এবং আমি নিজে যেহেতু বই নিয়ে মানে প্রতি রাতে 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক বা 3 পৃষ্ঠা হোক, এবং এই যে কয়েকদিন যে সিচুয়েশন গেল, আমি ছাত্র জীবনের পরে এত দ্রুত বই, মানে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েকদিন বিচ্ছিন্ন ছিলাম, আমি যে কি পরিমাণ বই পড়তে পেরেছি, আমি 4 দিনে 4টি হুমায়ুন আহমেদের উপন্যাস শেষ করেছি। এবং আমার 2 সন্তানকে বলেছি যে বই পড়তে হবে, টেলিভিশন পরে আগে বই পড়তে হবে। এবং আমি চেষ্টা করি নিয়মিত তাদেরকে বই পড়ানোর জন্য। এবং আমি যে কাজটি করি আমার এলাকায় সখীপুরে, যে বই দেওয়া, ওই যে আমি চাই যে মানুষের হাতে বই থাকুক। সে মোবাইল তার হাতে থাকতেই পারে, বাট বই পড়লে যে মানসিক যে বিকাশটা হয় বা শান্তিটা হয়, ধরুন আমরা তো বাঙালি, তাই না? বাঙালি পাঠকের ঘরে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বই থাকবে না, বা শরৎচন্দ্রের বই থাকবে না, বা নজরুলের বই থাকবে না, বা রবীন্দ্রনাথের বই থাকবে না। আপনি যখন একটি বাড়ি করবেন, সেই বাড়ির যদি জানালা না থাকে, দরজা না থাকে, বাতাস আসবে কী করে? বই হচ্ছে মানুষের মনের জানালা খুলে দেয়। হ্যাঁ, আপনার একটি জগৎ খুলে দেয়। কাজে বইয়ের বিকল্প পৃথিবীতে আর কিছু নেই, এই জন্যই বই পড়তে হবে। দারুণ কথা বলেছেন। আচ্ছা, আপনি পেশায় একজন সাংবাদিক, সো সমসাময়িক কি বিষয় নিয়ে কাজ করছেন? না, আমি তো রিপোর্টার, আমি কালচারাল রিপোর্টার, তো কালচারাল বিট করি। দীর্ঘদিন 20 বছরের অধিক সময় ধরে জাতীয় দৈনিকে কাজ করি। সেইখানে যেহেতু সুবিধে যারা কাজ করে তাদের নিয়েই আমার কাজ। আচ্ছা, বিনোদন জগতে? হ্যাঁ, বিনোদন জগতে যারা নাটক বা চলচ্চিত্রে বা মিউজিকে, তাদের নিয়েই আমি কাজ করি। এটি আমি খুব উপভোগ করি। আমি লেখাটা যেরকম আমার সাধনা, ওটাকে আমি ভালোবাসি। একইভাবে পত্রিকায় যে আমি রিপোর্টিং করি, সেটাও আমি খুব ভালোবাসি। এটা একেবারে আমার ভালোবাসার একটি কাজ বলতে পারেন। আচ্ছা, বিনোদন জগতের এখন নতুন কি টপ সিক্রেট আছে বা ব্রেকিং নিউজ কি? এই সিচুয়েশন আসলে এখন যেহেতু সিচুয়েশনই অন্যরকম, এখন যেহেতু কারো খবরই কেউ আমরা জানি না। আপাতত জানি যে শুটিং বন্ধ সবাই। আমি 2 দিন আগেও একটি রিপোর্ট করলাম যে এই অবস্থায়
শিল্পীরা কিভাবে আছে, সবাই ঘরবন্দি অবস্থায় আছে। যাদের সাথে আমি বড় বড় আর্টিস্টদেরকে কল করেছি, সবারই একই অবস্থা যে আমরা ঘরেই সময় কাটাচ্ছি, অস্থির সময় কাটাচ্ছি। আচ্ছা, এখন যদি বিনোদন জগতেই আছেন, সেই জায়গাতেই আপনি সাংবাদিকতা করছেন, সো এখন মিডিয়া সেক্টরের কি অবস্থা, বা এমনিতে চলচ্চিত্র জগতের কি অবস্থা? আমরা জানি যে 1500-1800 হল থেকে কমতে কমতে একেবারে অল্প কিছু হল চলে এসেছে, সেইখানে সিনেপ্লেক্স হচ্ছে। এটি বাংলাদেশের সিনেমাকে যদি আপনার আরও ডেভেলপ করতে চান, সিনেমা হলের কোনো বিকল্প নাই। এটা প্রথম যে ভালো সিনেমা এবং হল সংখ্যা বাড়াতে হবে। সেই ক্ষেত্রে এখানে ধরেন এখন নাটক, বিভিন্ন চ্যানেলে নাটক প্রচার হয়, অসংখ্য নাটক প্রচার হচ্ছে, এখান থেকে অনেক ভালো ভালো নাটক প্রচার হয়। তো যেটা এর মাঝখান দিয়ে যেটা চলে এসেছে যে ওটিটিটা অনেক দূরে এগিয়ে গেছে, ওটিটিতে অনেক ভালো কাজ হচ্ছে, এবং সেই কাজ শুধু বাংলাদেশে না, আপনার ওপার বাংলাতেও আমাদের এখানকার কাজ। হ্যাঁ, যেমন বিশেষ করে আমি যদি চঞ্চল চৌধুরীর কথা বলি, চঞ্চলদার এখানে যেরকম ওটিটিতে অনেক কাজ করে প্রশংসিত হচ্ছে, ওপার বাংলাতেও হচ্ছে। হ্যাঁ, ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম যেটা হচ্ছে, এই সিনেমা এবং নাটকের মাঝখান থেকে গত কয়েক বছরে ওটিটির ব্যাপকভাবে উত্থান হয়েছে এবং অনেক ভালো কাজ হচ্ছে সুবিচে। আমরা যে বিনোদন জগতে আমরা তো নায়ক নায়িকা দেখি, কিন্তু তাদের যে পার্সোনাল লাইফ সেটা নিয়েও কিন্তু সাধারণ জনগণের কৌতূহলের শেষ নেই। সে বিষয়টি আসলে আপনাদের কাছে কি মাঝে মাঝে এন্টারটেইনিং হয়ে যায়, নাকি মাঝে মাঝে প্রেশারাইজ হয়ে যায় যে আসলে এত তথ্য বা এত কিছু আসলে কিভাবে এগুলো আপনারা কাজগুলো সম্পূর্ণ করে থাকেন? এটি আসলে কাজ করতে করতে ধরেন সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, একজন তারকা বা শিল্পীর সঙ্গে একজন সাংবাদিকের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সেই সম্পর্কর হওয়ার পরেই আসলে আমরা তথ্যগুলো পেয়ে যাই। তথ্যটা আসলে আদান প্রদানের ব্যাপার, যে আপনার সঙ্গে যদি আমার একটা সুসম্পর্ক থাকে তখন নিউজগুলো আমরা ওইভাবে কালেক্ট করি। হ্যাঁ, তো সম্পর্ক ছাড়া হবে না, হুট করে হবে না, যে কারণ আপনার তথ্য তো আমি জানতেছি না, তাই না? আপনি কি করতেছেন বা আপনার কাজটা কি এখন বা কি পরিকল্পনা, সেটা দীর্ঘদিন ধরে যারা আসলে এখানে কাজ করেন তাদের সাথে একটা যোগাযোগ থাকতেই হয়, রেগুলার যোগাযোগ। হ্যাঁ, হুট করে এসে আমি যদি আজকেই এসেই কালকেই বলি যে হ্যাঁ আমি বড় কিছু করে ফেলবো, সেটা হবে না। দীর্ঘদিনের, আমি মনে করি যে আমার 20-22 বছরের এই সংবাদপত্রের ক্যারিয়ারে যাদের সাথে সম্পর্ক, এবং মানে খুব পজিটিভ সম্পর্ক, সবার সাথে খুব মধুর একটা সম্পর্ক, যে কারণে আমার এই তথ্যগুলো পেতে খুব সুবিধা হয়। এই যে আমরা বছরে একটা মাসই পাই ফেব্রুয়ারিতে বইমেলা, সো আর বই ওই সময়টাতেই দেখা যায় নতুন বইয়ের একটা আমেজ থাকে, এবং সেই সাথে নতুন বইয়ের ঘ্রাণ নিতেও কিন্তু অনেক পাঠকরা মেলায় ছুটে যান, এবং লেখকদেরও একটা অনেক আনন্দ এবং একটা এক্সাইটমেন্ট থাকে আমি যে বইটি দিয়েছি পাঠকদেরকে সেটি তারা কিভাবে গ্রহণ করছেন। এবং এই যে পাঠক এবং লেখকের একটা মিলন মেলা, সেখানে এই সময়টা কিন্তু মনে হয় অনেক কম। সময়টা কি বাড়ানোর ক্ষেত্রে কোনো ইচ্ছা আছে কিনা আপনারা যারা লেখক আছেন তাদের? এইটা তো আসলে ধরেন আয়োজক হচ্ছে বাংলা একাডেমি, তার সঙ্গে বাংলাদেশের যে বড় প্রকাশনা সংস্থা বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, হ্যাঁ, বাংলা একাডেমি, সাথে হচ্ছে প্রকাশকরা, এদের সমন্বয়ে হচ্ছে বইমেলাটি হয়। তো মাসব্যাপী বইমেলা, আমি আপনাকে একটি তথ্য দিই যে সারা পৃথিবীর কোথাও এক মাসব্যাপী বইমেলা হয় না। ভারতে যেটা হয় সেটি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ। তো যেহেতু 1 মাসব্যাপী, ওই যে বললাম যে এত লং টাইম বইমেলা, সেটি শুধু বাংলাদেশেই হয়, এবং আমরা মনে করি এটা আসলে 2 একবার বাড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েক বছর আগে একবার প্রাকৃতিক দুর্যোগ হলো, মানে বইমেলার সময় বৃষ্টি হলো, অনেক বই ভিজে গেল, স্টল ভিজে গেল। সেই ক্ষেত্রে শেষ দিকে আমরা প্রকাশক এবং লেখকরা খুব করে চাইলাম যে আরেকটু সময় বাড়ানোর একটু জন্য, 1টা বা 2টা দিন যদি বাড়ানো যায়। সেটি মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করলেন এবং 2 দিন বাড়িয়ে দিলেন। শুক্র শনিবার ছিল, প্রচুর বিক্রি হলো। তারপরে আপনার এইবারের বইমেলায় বাড়ানো হয়েছিল 1 দিন বা 2 দিন, কিন্তু সেটার ওই বিক্রিটা হয় নাই। এটা আসলে চেতনা, ভাষার সঙ্গে ধরেন ভাষার মাসের সঙ্গে যে চেতনা জড়িত, 21 তো আসলে আমাদের চেতনা, তাই না? চেতনার নাম 21 মানে মাথা নত না করা। এটা জমে গেছে যে সারা বিশ্বের বাংলা ভাষার মানুষটা জানে যে বইমেলা মানে 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত পুরো ভাষার মাসটা। এটি আসলে অন্য মাসে বাড়িয়ে দিলেও পাঠকরা আসলে আমার মনে হয় গ্রহণ করবে না। পাঠকদের কাছে ওই ধারণাটাই রয়ে গেছে। ওটাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলার জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।